আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন। আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও একটু কমেন্টে জানিয়ে দেন। আশা করি সবাই ভালো আছেন। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। এবং সেই সঙ্গে অনুরোধ করব, আমরা গত ক্লাসে ভার্ব ওয়ান এর ক্লাস করেছিলাম এবং ভার্ব ওয়ান এর কোন পর্যন্ত করেছিলাম, যেখান থেকে আজকে আমাদের করার কথা ছিল সেই অংশ থেকে শুরু করব। আর যারা আজকে নতুন জয়েন হয়েছেন, মানে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করেননি, তারা আজকের ক্লাসটা দেখবেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে ফিচার্ড একটা অপশন আছে, ফিচার্ড। এই ফিচার্ড অপশনে সিরিয়ালি সবগুলা প্রিভিয়াস ক্লাস সাজানো আছে। আপনি একদম নিচের থেকে লাস্টের থেকে দেখতে দেখতে চলে আসবেন। আশা করি তাতে ভালো হবে। তো যাই হোক, আশা করি আমার কথাটা সবাই শুনতে পাচ্ছেন, সবাই ভালো আছেন, সবাই সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানিয়ে দেন। এবং সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। সেই সঙ্গে জানতে চাইবো, গতকাল আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে কোন জায়গা থেকে শুরু করেছিলাম এবং কোন জায়গায় গিয়ে আমরা সেটা শেষ করব, সেই বিষয়টা আজকে আমি বলে রেখেছিলাম, তাই না? একটু সবাইকে অনুরোধ করব, কাইন্ডলি সবাই একটু বলবেন আমাকে যে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি শুরু করা হয়েছিল। ওকে, পজিটিভ ভার্ব পড়ানোর কথা ছিল, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। ইনশাল্লাহ পজিটিভ ভার্ব আমরা করব, সেই অংশ থেকেই করব। তো যাই হোক, মাস্টার বইয়ের আমরা গতকাল যে পেজটা ধরে করেছিলাম সেই পেজ থেকে আমি শুরু করব। আর সময় নিতে চাচ্ছি না, আমরা আমাদের ক্লাসটি তাহলে শুরু করতে পারি ইনশাল্লাহ। আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, হ্যাঁ, আমরা গতকালকে সেমি মডেল পর্যন্ত কমপ্লিট করেছিলাম। মাস্টার বইয়ের ভার্বের যে পেজ নাম্বার, মাস্টার বইয়ের নিউ এডিশনের পেজ নাম্বার 82, এখানে আমরা গতকালই পর্যন্ত করেছি। আজকে আমরা সেই 82 ভার্বে চলে যাব স্যার। এখানে ভার্ব টু এর ক্লাসে, হ্যাঁ, কনজিউম, সরি, পজিটিভ ভার্ব, কনজিউমার বা পজিটিভ ভার্ব শুরু। আচ্ছা, যাই হোক, তাহলে আমি যেহেতু দুইটা কাছাকাছি করতে আমার জন্য সুবিধা হয়, এই জন্য আমি করব স্যার পজিটিভ ভার্ব একটা, একটা হচ্ছে কমন ভার্ব। তাহলে আমি দুইটাকে পাশাপাশি নিচ্ছি, কারণ এই পেজে দুইটা কথা আছে, আমি কম্বাইন করে পড়ালে সুবিধা হয়, এই আর কি। তো যাই হোক, একটু খেয়াল করেন, আমি এই পাশটা নিচ্ছি স্যার যেটার জন্য, সেটা হচ্ছে কমন ভার্বের জন্য। হ্যাঁ, কমন ভার্ব। আর এই সাইডটা নিচ্ছি পজিটিভ ভার্বের জন্য।
আচ্ছা, এবার খেয়াল করেন এখানে কমন ভার্বে বলছে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে তাদেরকে পজিটিভ কমন ভার্ব বলে। আচ্ছা, আমি এখানে একটা কথার সাথে একমত না, কারণ একমত না এই জন্যই কারণ মাস্টার বই কেন আমার কাছে কেন যেন মনে হয়েছে, আমি আমার কথাটা আপনাদেরকে তুলে ধরতেছি, এটা বাজারে যতগুলা বই আসছে এখন পর্যন্ত আমি সবগুলা বইতে সেম লেখাটা দেখেছি, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ডেফিনেশন। সেটা কি? সেটা ছিল পজিটিভ ভার্বের ক্ষেত্রে বলছে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। আসলে আমি যদি আমার কথাটা বলি তাহলে আমার কেন যেন মনে হয় যে এই ডেফিনেশনটা আসলে পজিটিভ ভার্বের ক্ষেত্রে 100% ট্রু মনে হয় না। আমি এখানে যেটা মনে করি সেটা আমি লিখবো এবং মাস্টার বইয়ের সাথে আমি মিলিয়ে দিব বা আমি আমারটার যুক্তি তুলে ধরবো। তাহলে কমন ভার্বে আসি, যেটা হচ্ছে স্যার জাস্ট একটা কথা মনে রাখবেন, সাবজেক্ট যখন নিজের উদ্দেশ্যে কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে, আপনারা সবাই জানেন। আর পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি বলা হচ্ছে স্যার? পজিটিভ ভার্বের ক্ষেত্রে বলা হচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়। কথাটা এমন ছিল, বাট আমি এজন্য বলছি যে এটার সঙ্গে আমি একমত না, কারণ এখানে আমার যেটা মতামত সেটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজটা করে এবং অন্যকে দিয়েও করায়। মানে সাবজেক্ট নিজে কাজটা করে বাট অন্যের উদ্দেশ্যে করে। সাবজেক্ট নিজে কোনো কিছু গ্রহণ করার জন্য, নিজে সুবিধা আদায় করার জন্য করে না। তাহলে আমি যদি আমার ভাষায় বলি তাহলে আমি এভাবে করে লিখতে পারি যে সাবজেক্ট যখন অন্যের উদ্দেশ্যে নিজে কাজ করে বা অন্যকে দিয়ে কাজ করায়। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, কিছু উদাহরণ দেখলে আপনি বুঝে যাবেন যে স্যার সাবজেক্ট নিজে কাজ করে আর অন্যকে দিয়ে করায়। কেন আমি বলছি যে নিজে কাজ করে না, এই কথাটা কিন্তু ভুল। ফর এক্সাম্পল আমি এবার আসি, ধরেন যখন কেউ বলতেছে যে স্যার আই লার্ন, দেখেন এটা অর্থ কি স্যার? আমি ইংরেজি শিখেছিলাম, তার মানে এখানে কিন্তু আমি নিজে শিখেছিলাম, আমার জন্য শিখেছিলাম, অন্য কারো জন্য না। আমি নিজে শিখেছিলাম, কাজটা আমি সরাসরি করছি এবং আমি নিজে। বাট এই লার্নের জায়গায় এই বইতে, মাস্টার বইয়ে দেখেন লেখা আছে পজিটিভ ভার্বের মধ্যেই একটা ভার্ব লেখা আছে, যেখানে লেখা আছে টিচ। আপনারা দেখলে বুঝতে পারবেন লার্নের পাশে নিচে কমন ভার্ব এবং পজিটিভ ভার্বের একটা চার্ট। তো এবার ধরেন টিচের কথাটা আসি, যখন কেউ বলতেছে, আমি যদি বলি আপনাদেরকে, সাপোজ এখানে চিন্তা করেন আমি লিখতেছি সেম কথাটা যে আই এম টিচিং ইউ, আই এম টিচিং ইউ। এবার ধরেন টিচ কথাটা ওখানে আছে স্যার, টিচ মানে শিক্ষা দেওয়া। এবার যেই উদাহরণটা ওখানে যেভাবে ডেফিনেশনটা লেখা যে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, ভাই আপনি নিজে দেখেন তো আপনাদেরকে পড়াচ্ছে কে? এখানে আমি নিজে শিখছি, আমি নিজে, মানে হাবিব স্যার এখানে দাঁড়ায় নিজে শিখছে। আচ্ছা, এখন হাবিব স্যার আপনাদেরকে পড়াচ্ছে, তাহলে কাজটা কি করতেছে? আমি করতেছি না? বলেন, আমি যে টিচিং করতেছি আপনাদেরকে, আপনি যে বলতেছেন যে স্যার টিচিং ঠিক আছে, আপনি তো অন্যকে শেখাচ্ছেন, বাট শেখানোর জন্য কি আমার কাজটা করতে হচ্ছে না? নাকি আমি চুপ করে দাঁড়ায় আছি আর আপনারা অটো শিখতেছেন? টিচ করতেছি, তাহলে আমি টিচিং করতেছি। এইখানে মনে রাখবেন পজিটিভ ভার্বে সবসময় দুইটা পক্ষ থাকবে। এখন আমি যে টিচিং করতেছি এর মানে এই না যে আমার সামনে কেউ নাই, আমি একা একা কেউ নাই, তাহলে আমি কাকে টিচিং করতেছি? বরং এখানে দুইটা পক্ষ থাকবে। আমি যেমন টিচিং করতেছি, আপনারা একই সঙ্গে আমার থেকে লার্নিং করতেছেন। আপনি আমার সঙ্গে কি করতেছেন? লার্ন করতেছেন। আমি শেখাচ্ছি, আপনি শিখতেছেন। অর্থাৎ একটা পক্ষ দিচ্ছে আর একটা পক্ষ গ্রহণ করতেছে। যখন আপনারা পড়ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তার মানে মা দেখাচ্ছেন, এটা যেমন একটা কাজ, আবার শিশু দেখতেছে, এটাও একটা কাজ। কেউ যখন কোনো কথা বলবে, এইটা হচ্ছে মেইন বিষয়। আমি যেটা বলছি, আমার কথাটা ক্লিয়ার না হলে আবার জিজ্ঞাসা করবেন। কি বলছি স্যার? আই এম টিচিং ইউ, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এক্ষেত্রে আপনারা গ্রহণ করতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কাজটা করতেছি, হিসাবটা এরকম। আর এখানে সরাসরি কি দেখতেছেন? স্যার নিজে করছে, স্যার নিজের জন্য করছে। এখানে আরো একটা উদাহরণ আমি যদি দিই আপনাদেরকে, দেখেন ইট, ইট মানে কি স্যার? খাওয়া। তাহলে ইট মানে সরাসরি আমি নিজে খাচ্ছি, বাট যখন কথাটা হচ্ছে এরকম ফিড, ফিড মানে খাওয়ানো। খেয়াল করেন, আমি কাউকে খাওয়াচ্ছি বাট সে খাচ্ছে না, তাহলে কি ফিড হইলো?
আমি যেমন কাউকে ফিড করতেছি, খাওয়াচ্ছি, সে একই সাথে ইটিং করতেছে। অর্থাৎ আমি যদি আমার সামনে একজন এখানে দাঁড়িয়ে থাকতে, আমি বলবো যে আই এম ফিডিং ইউ, বাট সে মুখ বন্ধ করে আছে। আমি বলেছি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি খাওয়াচ্ছি আমি ওকে, বাট ও চুপ করে আছে, ও খাচ্ছে না। আপনারা বলবেন স্যার আপনি খাওয়াচ্ছেন, আপনি খাওয়ানোর চেষ্টা করতেছেন, এরকম বলবেন। বাট যখন আমি খাওয়াচ্ছি সে সেটা গ্রহণ করতেছে, অর্থাৎ আমি ফিডিং করতেছি, সে ইটিং করতেছে। এখানে দুইটা পক্ষ সবসময় জড়িত, এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে ধরেন আপনাদেরকে যদি আমি দেখাই, সি মানে নিজে নিজে দেখা। দেখেন সি মানে কি স্যার? নিজে দেখা। বাট যখন আমি বলবো স্যার শো, শো মানে দেখানো। এখন আমি যখন আপনাদেরকে বলবো যে আই এম শোয়িং, আমি যদি আপনাদেরকে দেখাই যে আই এম শোয়িং দিস টপিক, আমি এই টপিকটা আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনারা সবাই চোখ বন্ধ করে আছেন, ওটাকে শো বলা যাবে না। আপনারা একই সঙ্গে সিইং করবেন, অর্থাৎ আপনারা দেখবেন আমি দেখাবো, আপনারা জানবেন আমি জানাবো, আপনারা পড়বেন আমি পড়াবো। এই যে যে জায়গাটা যেখানে দুইটা পক্ষ জড়িত থাকবে, এই জন্য আমি বলছি যে কর্তা নিজে কাজ করে না। এই কথাটা আমার কেন যেন মনে হয়েছে ভুল, কারণ প্রত্যেকটা জায়গায় কর্তা কাজ করে, বাট অন্যকে দিয়েও করায়, অর্থাৎ দুইটা পক্ষ এখানে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে দেখলেন কি স্যার সি। সেম ভাবে যখন আপনি দেখতেছেন, আমি যদি আপনাদেরকে দেখি, ধরেন নো মানে জানা, মানে আমি নিজে জানবো, নো মানে জানা। বাট যখন বলতেছি স্যার ইনফর্ম মানে জানানো, আমি যখন কাউকে জানাবো অবশ্যই সেও তো জানবে, তাই না? তাহলে এই ওয়ার্ড গুলা যে স্যার যেখানে সাবজেক্ট নিজে কাজ করে আর যেখানে সাবজেক্ট নিজে অন্যের উদ্দেশ্যে কাজ করে, আমি এইভাবে ঘোরায় লিখছি। তবে এখানে দুইটা পক্ষ সবসময় থাকবে, একটা পক্ষ কাজ করবে আর একটা পক্ষ তার ওই কাজটাকে সমর্থন করবে। যেমন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা আমার কাছ থেকে শিখতেছেন। আমি টিচিং করতেছি, আপনারা লার্নিং করতেছেন। আমি শো করাচ্ছি, আপনারা সি করতেছেন, অর্থাৎ আমি দেখাচ্ছি, আপনারা দেখতেছেন। আমি জানাচ্ছি, আপনারা জানছেন। আমি খাওয়াচ্ছি, আপনারা খাচ্ছেন। এরকম কথাগুলাই হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। যেখানে কর্তা নিজের উদ্দেশ্যে কাজ করে তাকে কমন ভার্ব বলবো, আর যেখানে কর্তা অন্যের উদ্দেশ্যে কাজ করে এবং অন্যকে দিয়েও করায়, সেটাকে বলা হবে পজিটিভ ভার্ব। ধারণাটা ক্লিয়ার কিনা ভাইয়া একটু আমাকে বলে ফেলবেন। আচ্ছা, এইবার আমার এখানে কেন যেন মনে হয়েছে কিছু বিষয় একটু সমস্যা আছে, সেখানে আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি এবার যেটা করতে চাচ্ছিলাম যে যারা মুখস্থ করেন তারা দয়া করে মুখস্থ করবেন না, কারণ কিছু ভার্ব আছে স্যার যেখানে সরাসরি সেই একই ভার্ব কমন ভার্ব হিসাবেও কাজ করে, পজিটিভ ভার্ব হিসাবেও কাজ করে। যেমন ধরেন আপনি যদি খেয়াল করেন, আপনাদেরকে আমি যদি বলি ওয়াক মানে হাঁটা, যখন কেউ বলতেছে আই ওয়াক, আমি হাঁটি, এভরি মর্নিং প্রতিদিন সকালে, এক্ষেত্রে কিন্তু আমি নিজের উদ্দেশ্যে হাঁটতেছি, তাই না স্যার? তাহলে এই ওয়াক এটা কমন ভার্ব, মানে নিজে কাজ করতেছি। আর বাট যখন আমি বলতেছি আই ওয়াক দ্য হর্স এভরি মর্নিং, খেয়াল করেন তো আমি যখন ঘোড়াকে, এক্ষেত্রে কিন্তু আমি যখন বলতেছি আই ওয়াক দ্য হর্স, আমি ঘোড়াকে হাঁটাই প্রতিদিন সকালে, তাহলে আমি যে ঘোড়াকে হাঁটাই, এই হাঁটানোর কাজটা আমি করতেছি, এক্ষেত্রে আমি কিন্তু কাজ করতেছি। আবার ঘোড়াও হাঁটতেছে, ঘোড়া দাঁড়ায় নাই, বাট আমি চাচ্ছি ঘোড়া হাঁটুক, অর্থাৎ ঘোড়া কাজটা করুক, এটা আমি চাচ্ছি এবং আমি এই জন্য তাকে এটা দিয়ে করাচ্ছি। সেই জন্য বলছি যে একই ওয়াক, দেখেন এখানে হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ আমি ঘোড়াকে দিয়ে কাজটা করাচ্ছি, আর এখানে আমি নিজের উদ্দেশ্যে করছি। এই জন্য বলছি যে কেউ দয়া করে পজিটিভ ভার্ব মুখস্থ করবেন না, এটা সম্পূর্ণ অর্থের উপর নির্ভর করে। রান মানে দৌড়ানো, বাট যখন আপনি বলবেন যে আই রান আ কোম্পানি, আমি একটা কোম্পানি চালাই, আই রান সাম পিপুল, আমি কিছু মানুষকে চালাই, তখন সেটা পজিটিভ ভার্ব, কারণ মানুষগুলো আপনার কথা মতো চলে, আপনি তাদেরকে চালান আর তারা চলে। বাট যখন আপনি বলবেন যে আই রান দ্য কার, আমি গাড়ি চালাই, গাড়িটা আপনার কথা মতো চলে, আপনি মনে রাখেন এক্ষেত্রে আপনি নিজে কাজটা করতেছেন নিজের উদ্দেশ্যে। বাট যখন আপনি বলবেন আই রান এভরিডে, আমি প্রতিদিন দৌড়াই, সেক্ষেত্রে সেটা কমন ভার্ব। আশা করি কমন ভার্ব এবং পজিটিভ ভার্বের বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। যদিও প্রশ্ন এই জায়গা থেকে একটু কম আসে, কারণ প্রশ্ন অন্য জায়গা থেকে আসে, পজিটিভ ভার্বের আরো কিছু ফর্ম আছে, সেই জায়গাটা আমরা যাব। এখানে আছে লার্ন, ফল লেখা আছে, লাই লে দেওয়া আছে, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, সি মানে দেখা, শো মানে দেখানো, রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে কাউকে মনে করিয়ে দেওয়া, ওকে। রাইজ মানে ওঠা, রেইজ মানে ওঠানো, যেমন সান রাইজ হয় আর হ্যান্ড রেইজ করে, ওকে এটা। তারপরে সিট মানে বসা আর সেট মানে স্থাপন করা। তো কমন ভার্ব এবং পজিটিভ ভার্বের এটা ছিল নর্মাল কিছু কথা, এবং নর্মাল কথা থেকে আমরা এখন চলে যাব আপার লেভেলে, যেখানে পজিটিভ ভার্বের আরেকটু ডিটেলস দেওয়া আছে। বলছে যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক ইত্যাদি বসিয়ে পজিটিভ ভার্ব করা হয়। যেমন মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, এক্ষেত্রে শুধু মেডিসিন খাওয়া ইত্যাদি ইত্যাদি আছে। তবে স্যার এখানে আরো কিছু জিনিস আপনাদের জন্য যুক্ত করবে ইনশাল্লাহ।
হ্যাঁ, গেট, লেট, মেক, হেল্প। ওকে, এক্ষেত্রে একটু কম দেওয়া আছে, আমি বাকিটা এখান থেকে দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা সেখান থেকে দেখে নিবেন। আমি মানে বাকি অংশ দিয়ে দিব। তাহলে পজিটিভ ভার্বের নর্মাল ফর্ম থেকে আমরা একটু আপার লেভেলে যাচ্ছি, সেখানে চলে যাব, কারণ এই অংশটা ট্রান্সলেশন থেকেও আসে। তো প্রথমেই যে কথাটা লিখবো সেটা হচ্ছে, স্যার যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই, মানে যে যেমন সি মানে দেখা, শো মানে দেখানো, এটা পজিটিভ ফর্ম, বাট এরকম পজিটিভ ফর্ম নেই যে সকল, তাহলে যে সকল ভার্বের যে পাঁচটা ওয়ার্ড আমি লিখছি, মেক, লেট, গেট, হেল্প, হ্যাভ। ওকে, যুক্ত করে পজিটিভ ফর্ম তৈরি করা হয়। অর্থাৎ পজিটিভ ফর্ম তৈরি করতে হইলে আপনার ওই ওয়ার্ডগুলা যুক্ত করতে হবে। এখন এক্ষেত্রে একটা জিনিস খুব ক্লিয়ারলি আপনি আমার কাছ থেকে বোঝার চেষ্টা করবেন, তাহলে মনে হয় আপনার জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, ধরেন আপনি যখন বাড়িতে গিয়ে, বিশেষ করে ছেলেরা বা মেয়েরা অনেক সময় একটা কাজ করে না, ধরেন আমরা যখন ছোট ছিলাম, আপনারা অনেকে, বিশেষ করে বর্তমান সময়ের আপুরা যারা একটু স্টাইলিস্ট, যারা একটু মডার্ন সাজতে চায়, তারা গিয়ে বান্ধবীদেরকে গল্প দেয়, জানোস আমি না বাসায় আমার কোনো কাপড় চোপড় ধুই না, ওটা ধোয়ার জন্য আমার বাপ মায় আছে, আমার মায় আছে, আমার বোনে আছে, আমার এই আছে, সে আছে, ওই আমার এখন কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার মা আমার এখন খাওয়াই দেয়, আমার মা এখন আমাকে গোসল করায় দেয়। অর্থাৎ আমার গোসল করানোর জন্য আমার মা আছে, আমার ঘর গোছানোর জন্য আমার মা আছে, আমার বাবা আছে, আমার একটা লোক আছে, আমার রহিম আছে, আমার করিম আছে। কেউ তো বলবে, জানিস আমাকে বাইকে করে নিয়ে যাওয়ার জন্য একজন লোক আছে। এখন ধরেন এই কথাটা যে আপনার আছে, এই কথাটাকে আপনি কিভাবে করবেন, সেই কথাটা আগে আসি। তো প্রথম কথা যদি আমি বলি, স্যার আমার রহিম আছে, ধরেন আমি যদি আমার কথা বলি যে আমার রহিম আছে, তাহলে কি বলবো স্যার? আই হ্যাভ রহিম। আই হ্যাভ কি স্যার? রহিম, আমার রহিম আছে। আচ্ছা, আমার রহিম আছে এই কথাটা বললাম, এবার এই আমার রহিম আছে এটা বাদ দেন, আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি স্যার রহিম কাজ করে, ইংলিশ কি বলবেন বলেন তো? রহিম কাজ করে, তখন আপনারা বলতেন রহিম ডু, সাথে ইএস যোগ করতেন, ডাজ দা ওয়ার্ক। এটা যে রহিম কাজ করে। এবার দুইটাকে আমি যুক্ত করে ফেলতেছি, আই হ্যাভ রহিম ডাজ দা ওয়ার্ক। তবে কথা হচ্ছে, যখন হ্যাভ দিয়ে এখানে করা হয়, তখন এই ক্ষেত্রে রহিম তো নিজের ইচ্ছায় কাজ করে না, রহিম আপনার ইচ্ছায় কাজ করে। সেই ক্ষেত্রে ভার্বের সর্বদা বেস ফর্ম বসাতে হবে। তাহলে কেমন সিস্টেমটা হলো? ভার্ব ওয়ান অলওয়েজ এখানে বসাতে হবে, মানে বেস ফর্ম। এরকম হচ্ছে কথাটা যে স্যার আই হ্যাভ রহিম ডু দা ওয়ার্ক, মানে আমার কাজটা করার জন্য রহিম আছে, এটার মানেই হচ্ছে আমি রহিমকে দিয়ে কাজ করাই। আমার কথাটা কি বুঝতে পারছেন? এবার ধরেন আমি যদি একটু ঘোরায় কাজ করি, আমি কাজটা করার জন্য রহিমকে পাই সবসময়, বলি না আমরা এই কথাটা? এটার মানেও কিন্তু রহিমই কাজ করে। তাহলে আমি রহিমকে পাই কাজটা করার সময়, আপনি কি বলবেন স্যার সেটাকে? আপনি আমি পাই রহিমকে, এটাকে ইংলিশে কি বলে? আই গেট রহিম, মানে আমি রহিমকে পাই। আই গেট রহিম ডু দা ওয়ার্ক, মানে এই কাজটা করার সময় আমি রহিমকে পাই, এটার মানেও আমি রহিমকে দিয়ে কাজ করাই। আমি নিজে করতেছি না, কাকে দিয়ে করাচ্ছি স্যার? রহিমকে দিয়ে কাজ করাই। তাহলে আই হ্যাভ রহিম ডু দা ওয়ার্ক, অর্থাৎ রহিম আমার ইচ্ছায় কাজটা করে। নিচে বলতেছি আই গেট রহিম ডু দা ওয়ার্ক, কাজটি করার জন্য আমি রহিমকে পাই, তার মানে সে রহিম কাজ করে। রহিমা, ওকে ফাইন, আমার রহিমাই হইলো, বুঝলাম। ওকে, তো বললাম এই কথাটা। এখন যদি আপনি দেখেন আমি কি বলছি, মেক আছে, গেট আছে, হেল্প আছে, হ্যাভ আছে, লেট আছে। এখন এক্ষেত্রে যখন আপনি দেখতেছেন এই দুইটা দিয়ে সাধারণত বোঝায় নম্রতা। কি স্যার? নম্রতা। যদি আমি বলি স্বাভাবিক, হ্যাঁ, যে আমি রহিমকে দিয়ে কাজটা করাই, এটা হচ্ছে স্বাভাবিক অর্থ। ওকে, আচ্ছা, এবার হচ্ছে জোর করা অর্থ, জোর করা, ফোর্স। ইফ ইউ মেক এনি ফোর্স, দেন অফ কোর্স ইউ উইল হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড মেক। আপনাকে মেক মানে এটা স্যার একটু বড় করে লেখা ভালো হয়, আপনি একটু পোর্ট্রেট করে দেন। আপনাদেরকে বলে দেয় আমি বারবার যে ক্লাসের পোর্ট্রেট করে দিবেন, এবং অবশ্যই ফোনের যেই ব্রাইটনেস পারলে ফুল করে দেন বা কাছাকাছি রাখেন, দেখবেন সম্পূর্ণ ক্লিয়ার। কারণ অনেক ক্ষেত্রে অনেকের ফোনে এটা একটুই করে। কি বলছি? কারণ আমি তো, আমার কাছে ফোন আছে, আমি বুঝতে পারি, হ্যাঁ, যে কতটুকু লেখা, কিভাবে লেখা আসছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমি এভাবেও দেখতে পাচ্ছি। তারপরে আপনি একটু এভাবে করে দেন, তাহলে দেখবেন যে সব করা যাবে। এই যে কোথায় জানো
যাই হোক, মানে আপনারা পারবেন। আচ্ছা, এখন কথায় আসি, যেটা বললাম যে স্যার গেট রহিম, আই গেট রহিম ডু দা ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটা করাবে, কাজটা করার সময় আমি রহিমকে পাই। এখন ধরেন কোনো কারণে যদি আপনি রহিমকে দিয়ে জোর করে কাজটা করান, তখন হবে এরকম যে আই মেক, অথবা মেড, যাই দেন, আই মেক রহিম ডু দ্য ওয়ার্ক। এটার মানে আমি রহিমকে দিয়ে কাজটা করাই। অথবা আই লেট রহিম, আই লেট রহিম do the work. আচ্ছা, এখন ধরেন আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল করেন, এখানে যে রহিম কাজ করে, রহিম কাজ করে, রহিম কাজ করে, সবসময় আমি একটাই দিচ্ছি, বাট এই অংশটা শুধু চেঞ্জ হচ্ছে, এই জন্য ঘুরায় লেখা। বাট এটা কিন্তু স্যার জোর করা বোঝায়। কি করা স্যার? জোর করা। ওকে, জোর করার অর্থে মেক কথাটা ব্যবহার করা হয়, ফোর্স করা বা জোর করার অর্থে মেক বা ফোর্স। আর এই যে অংশটা, এগুলো স্বাভাবিক। আর যদি আপনি কাউকে কাজটা করতে সাহায্য করেন, সেক্ষেত্রে সেই কাজটা করে, বাট আপনি সাহায্য করেন, সেক্ষেত্রে আপনি এইভাবে বলবেন যে আই হেল্প রহিম, আমি রহিমকে সাহায্য করি কাজটি করতে, তার মানে রহিমই কাজটা করে, তাহলে আই হেল্প রহিম ডু দা ওয়ার্ক। এক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে আমি বারবার ধরে রহিম লিখছি, খেয়াল করেন রহিম কি স্যার? এখানে রহিম হচ্ছে ব্যক্তি, পারসন। ব্যক্তি যদি হয়, ব্যক্তির পরে ভার্বের সর্বদা ভার্ব ওয়ান বা ভার্ব বেস ফর্ম হবে। কি স্যার? ভার্ব বেস ফর্ম হবে। ওকে, এটা বোঝা গেছে তো? ব্যক্তির পরে ভার সবসময় বেস ফর্ম হবে। আর যদি কোনো কারণে রহিমের জায়গায় বস্তু হইতো, বস্তু, তাহলে বস্তু হইলে V3 হবে। বস্তু হইলে কি হবে স্যার? V3। আবার বলছি কথাটা, যে এই যে আমরা যে মেক, লেট, হ্যাভ, গেট, এইটা দিয়ে যে এক্সাম্পল গুলা করি, যদি কোনো কারণে ব্যক্তি হয় সাবজেক্টটা, তাহলে পরবর্তীতে ভার্ব ওয়ান হবে। আমি এই জন্য এটা লিখছি, এই যে এইটুকু, যে ব্যক্তি, সুতরাং ভার্ব ওয়ান, রহিম ব্যক্তি তাই ভার্ব ওয়ান লিখছি, রহিম ব্যক্তি তাই ভার্ব ওয়ান, রহিম ব্যক্তি তাই ডু লেখা আছে, রহিম ব্যক্তি তাই ডু লিখছি। বাট যদি কোনো কারণে এই জায়গা বস্তু হইতো, তাহলে ওটা প্যাসিভ ভয়েস হয়ে যায়, ওটা V3 লিখতে হয়। তার জন্য এক্সাম্পলটা আমি উপরে দিব, কারণ এটা নাম হচ্ছে, যদি আরেকটা লিখে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, বা আমি নিচে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রশ্নটা খেয়াল করেন, কেউ যদি বলে আই হ্যাভ, যেটাকে আমি একটু আগে বলছিলাম যে আই হ্যাভ, ধরেন আমি লিখতেছি আই হ্যাভ সাব্বির রিপেয়ার মাই ল্যাপটপ, আমি আমার ল্যাপটপ সাব্বিরকে দিয়ে সারাইছি, রিপেয়ার করাইছি, তাহলে এক্ষেত্রে সাব্বির ব্যক্তি। কি স্যার? এটা সাব্বির ব্যক্তি। যেহেতু সাব্বির ব্যক্তি, সুতরাং সেক্ষেত্রে ভার্ব ওয়ান ব্যবহার করা হচ্ছে। বাট যদি কোনো কারণে আমি এরকম লিখি যে আই হ্যাভ, ওই যে মাই ল্যাপটপ, ওটা শুরুতে লিখে ফেলি যে মাই ল্যাপটপ, তাহলে এই মাই ল্যাপটপ, এটা স্যার কি স্যার? বস্তু। মাই ল্যাপটপটা কি স্যার? বস্তু। আর বস্তু নিজের কোনো কিছু করার ক্ষমতা নাই, তাই এখানে আপনাকে ভার্ব 3 লিখতে হবে। তখন আপনি রিপেয়ারটাকে কি লিখতেন স্যার? রিপেয়ার্ড। এরপরে ফুল স্টপ, অর্থাৎ আই হ্যাভ মাই ল্যাপটপ রিপেয়ার্ড, মানে আমি আমার ল্যাপটপটা রিপেয়ার করাইছি। কাকে দিয়ে করাইছি? যদি সাব্বিরকে দিয়ে করাই, তাহলে লাস্টে লিখবো বাই সাব্বির। রহিমকে দিয়ে করাইলে বাই রহিম, ওটা পরের ধাপ। বাট যদি এক্ষেত্রে দেখেন এই স্টাইলের পজিটিভ ভার্বের এইখানে যে পরবর্তী সাবজেক্ট ব্যক্তি হয়, তাহলে ভার্ব ওয়ান, বস্তু হইলে ভার্ব কি হবে স্যার? বস্তু হইলে ভার্ব 3। আবার বলছি কথাটা, ব্যক্তি হইলে ভার্ব ওয়ান, বস্তু হইলে ভার্ব কি হবে? 3। এবার খেয়াল করেন, পরীক্ষাতে একটা প্রশ্ন আসছিল, আমি আমার চুল কাটিয়েছি, এইটার বাংলা কি? আপনি নিজে কাটেন নাই কিন্তু চুল, আপনি আপনার চুল কাটাইছেন কাউকে দিয়ে, তাই না? তখন পরীক্ষাতে আসছিল যেটাকে বলা হচ্ছিল যে আই হ্যাভ, কাটিয়েছি যেহেতু এটা পাস্ট করতেছি, তাহলে আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছি, সেক্ষেত্রে কাট এখানে V3, মাই হেয়ার এটা বস্তু। ওকে, যে আমি আমার চুলটা কাটিয়েছি। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? এটুকু আবার মাস্টার বইতে নেই, ব্যক্তি বা বস্তুর অংশটা, এখানে জাস্ট তারা কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছে। আমি এই জন্য বলছি যে স্যাররা আপনাদেরকে এমন ভাবে গুছিয়ে পড়াবে যেটা এর সঙ্গে রিলেটেড। এটা আবার মাস্টার বইতে নাই, আমি সেটা বললে ভুল হবে, যেহেতু আমি পড়াই বইটা, আমি এই জন্য জানি। এটা আবার রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে তারা করে দিয়েছে। তো আমরা যেহেতু একটার সঙ্গে কাজ করছি, সুতরাং আমাদের এটার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? একটু কমেন্টে জানিয়ে দেন যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। ওকে,
আজকের পড়াটা খুব বেশি না, বাট আমরা আশা করি করতে পারবো। না, রহিমের পরে কোনো টু বসানো যাবে না, রহিমের পরে কোনো টু বসানো যাবে না, সরাসরি ভার্বের বেস ফ্রম। প্রিভিয়াস একটা কোশ্চেন দেখে আপনাদেরকে, লেখা আসছিল মাই মাদার, আমার মা, মেড মি, ঠিক, মেডিসিন, আমার মা আমাকে মেডিসিন নেওয়াইছিল। এই যে মি দেখতেছেন, মি এটা কি স্যার? এটা ব্যক্তি, সুতরাং ভার্ব কি হবে? ওয়ান। মাস্টার বইয়ের সবগুলা উদাহরণ সবগুলা দেওয়া হবে। মাস্টার বই উদাহরণ কি আকাশ থেকে আসছে? স্যাররা যেগুলা দেখতেছেন এখানে না হয় অন্য জায়গায় আছে, এখানে মাস্টার বই 3টা উদাহরণ দেওয়া আছে, তাহলে আর এই অংশগুলা করতে হইতো না, স্যারে শুধু উদাহরণ দিয়ে দিত। আর সলভিং ক্লাস তো আছে, আপনাকে আমি দিয়ে দিচ্ছি মেইন অংশটা, কো রিলেটেড। এরপরে মাস্টার বই এখানে নিচে দেখেন উদাহরণ দেওয়া আছে, আপনাকে প্রশ্ন করা হয়েছে ডিপ, ফিড, ফিল, রেইজ, এগুলা কোন ভার্ব? এগুলো আপনি জানতেছেন এগুলা স্যার কোন ভার্ব। আপনি যদি মাস্টার বইটা ফলো করেন, তাহলে আগেই বলি মাস্টার বই আমি যতটুকু দিছি আপনারা খেয়াল করেন, বই আছে, পেজ নাম্বার বলে দিচ্ছি আমি, পেজ নাম্বার 82, 82 পেজ। এই পেজে স্টেটিভ ভার্ব আর কমন ভার্ব, এই কমন ভার্ব আর স্টেটিভ ভার্বের যতটুকু আছে আপনি যদি পড়েন, আমি যতটুকু রুলস করাইছি এই রুলস এর অর্ধেকও আপনি শিখবেন না। দেখেন এখানে কি রুলস আছে আপনাদেরকে পড়ে শোনাই। আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন যে স্যারে তো এটা ধরে করা দিয়েছিল, এই সেই হ্যান ত্যান, আমার কাছে এটা আছে, আমি তো এটা নিয়েই করছি, বাট এর সাথে অ্যাডজাস্ট যা সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি পড়ে শোনাই, তাহলেই বুঝবেন যে স্যার কি করাইছে এত সময় আর আপনারা কি শিখতেন মাস্টার বই থেকে। প্রথমে বলছে যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক, 3টা শব্দের কথা আছে। হ্যাভ, গেট, মেক বসিয়ে পজিটিভ ভার্বের অর্থ প্রকাশ করা হয়, যেমন মাই মাদার মেক্স মি টেক মেডিসিন, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, এই মাত্র এসে দেখেন। এরপরে কি বলছে, বাংলায় লেখা আছে কিছু কথা, পজিটিভ ভার্বের বিস্তারিত আলোচনা এবং বিগত সালের প্রশ্ন পড়ুন রাইট ফর্ম অফ ভার্বের অংশে। তাহলে আপনি এখানে পজিটিভ ভার্ব পড়তেছেন, বিস্তারিত গিয়ে শিখবেন রাইট ফর্ম অফ ভার্বে। কেন রে ভাই, আপনি এটা এখানে শেষ করেন, রাইট ফর্ম অফ ভার্ব স্যার আলাদা করে করাবে আপনাকে, তখন আবার এগুলো মনে আসবে। আর কিছু এখানে নাই, বাট স্যার ওইটা এখানে এটার মধ্যে করাই আসছে, না হলে আমি আপনাদেরকে স্কিপ করে বলে দিতাম যে ভাইয়া পজিটিভ ভার্ব এইটুকু, বাকিটা রাইট ফর্ম অফ ভার্বে করাই দিব, কারণ আমি জানি যে এখন পজিটিভ করাচ্ছি, তাহলে পজিটিভ রিলেটেড যা আছে সব করে ফেলবো, এই জন্য আমি এগুলা সব আলোচনা করছি। কালকে কে যেন একটা প্রশ্ন করছিল আমাদেরকে যে স্যার আপার লেভেলের করান, আপনি আপার লেভেল বা লোয়ার লেভেল, লেভেল টেবিল কিছু বুঝি না। আমার যেটা মনে হয়, আমি এই জন্য আমার ক্লাসের সময় বেশি নেই, অনেকেই জানে, বিশেষ করে আমরা যখন অফলাইনে ক্লাস নেই, অফলাইনে ক্লাস নিতে গেলে অনেক টিচার কি করেন, একটা দিনেই শেষ করে ফেলেন, বা অনেক সময় বলে, বিশেষ করে আমি তো লিটারেচারের ক্লাস নিয়ে অনেক জায়গায় গিয়ে সেটা তো খুব ঝামেলায় পড়ি। লিটারেচারের ক্লাস তারা বলে এক শেক্সপিয়ার সাথে আরো কি কি কবি একদিনে শেষ করে ফেলে, আমি বলি এক শেক্সপিয়ারে আমার মিনিমাম 2টা ক্লাস লাগবে, মিনিমাম, তাতে আমি 100% দিতে পারবো না, বাট শেক্সপিয়ারের 50% বা 80%, 60% দিতে পারবো, এবং তারপরেও থেকে থাকে। তাহলে বিষয়টা কি, ক্লাসের মধ্যে কি স্যার বাকি সময় বসে থাকে, আর স্যার যদি বসে থাকে প্রথম দিন, আপনারা যারা জব রিলেটেড আছেন তাহলে তারা নিশ্চয়ই এতটুকু বোঝে স্যারের ক্লাসে বসে থাকে লস, সুতরাং দরকার নাই, কিন্তু স্টুডেন্টরা তারপরেও ক্লাস করে, যারা লিটারেচারের ক্লাস করছে আমার তারা জানে, কারণ আমি ওভাবে ধরে ধরে ওই অংশটাকেই করাই। একটা ভার্বের ক্লাস, ভয়েসের ক্লাস একমাত্র আমি বেশি, আমি দেখছি বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ব্রাঞ্চ, মোটামুটি আমার তো যাওয়া শেষ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায়, যেখানেই যাই ভয়েসের ক্লাস, আমি বলি ভয়েসের ক্লাস আমাকে 2টা দিতে হবে, একটা আমি পারবো না, 2টা ক্লাস ফুল লাগবে, তাও শেষ করতে পারবো না। বাট অনেকে বলে স্যার ওনারা একদিনে শেষ করে ফেলে, হ্যাঁ স্যার শেষ করলে হবে না, আপনার শেষ করতে হবে। আপনি ক্লাস করবেন আমার, তারপরে আপনি প্র্যাকটিসে বসেন, স্যারকে তারপরে বুঝান যে স্যার আপনার ক্লাস করছিলাম, আপনি এই টপিকটা আলোচনা করছেন, বাট এটা আসে নাই পরীক্ষাতে, এরপরে আপনি সম্পূর্ণ করেন। বাট একটা বইতে এভাবে সম্ভব না, আমরা বইটা বলি হ্যাঁ ঠিক আছে, বাট একটা বই এত বেশি দেওয়া নাই। বাট একটা স্যার যখন পড়ান তখন তিনি বিভিন্ন বই নিয়ে ঘাটাঘাটি করেন একটু হলেও, কারণ আপনারা সবাই জানেন যে এখানে সবাই জানা, যারা এখানে পড়তে আসে বেশিরভাগ জানে, তো যেটা জানে সেটাও স্যারের জানতে হবে, কারণ সেখান থেকে সে প্রশ্ন করতে পারে, যেটা জানে না সেটাও স্যারের জানতে হবে, কারণ ওইটাই তার কাছে ইন্টারেস্টিং লাগবে, যে হ্যাঁ আমি এটা জানি না, স্যারের কাছ থেকে জেনেছি, আমি 80% জানতাম, বাকি 20% জানতাম না আমি, সেটা হয়তো অন্য বইতে ছিল, স্যার কালেক্ট করে আপনাকে দিছে। হ্যাঁ, ভোকাবুলারি আইটেমের উপরে ক্লাস হবে, এগুলা লাস্টের দিকে হবে, হ্যাঁ।
আচ্ছা, একটা প্রশ্ন আসছে যে সেটা স্যার গেটের পরে যে অংশটা, স্যার গেটের পরে যে আমি টু ব্যবহার করব কিনা, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। একটা কথা আছে, গেটের পরে আপনি টু ব্যবহার করতে পারবেন। অপশনে যদি টু এবং টু ছাড়া দুইটা থাকে তাহলে অবশ্যই টু সহ উত্তর করবেন, আর টু যদি না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করাইছি এখন পর্যন্ত সেটাই করবেন। এটা বুঝতে পারছেন? আমি এই জন্য বলছি আমাদের এই ব্যাচে কিন্তু অনেক ওল্ড স্টুডেন্ট আছে, মানে ওল্ড ব্যাচের। আপনারা প্রথম থেকে ভর্তি হয়েছিলেন, আমাদের তো মাত্র মানে 1 উইক 7টা ক্লাস এখনো হয় না। আজকে মনে হয় আমাদের 3 নাম্বার টপিকের ক্লাস চলতেছে। তো আমাদের ইনশাল্লাহ 200+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আগের ব্যাচে বলছি যে 2200 স্টুডেন্ট ক্লাস করছে। তো সুতরাং এই ব্যাচেও আমাদের 2000 ইনশাল্লাহ কভার করবো আমরা, শেষ পর্যন্ত ভর্তি হতে থাকবে। তো অনেকেই ওই ব্যাচ থেকে এই ব্যাচে শিফট হয়েছে, নিশ্চয়ই স্যারের হোয়াইট বোর্ড, স্যারে ক্লাস নেয় এমনি কইরা, স্যারে তারপরেও ক্লাসে। আপনারা এত বোকা না যে একটা স্টুডেন্ট একটা টাকা খরচ করে, অনেক প্রতিষ্ঠান নোট দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, আমি কিচ্ছু দেই না তারপরে ভর্তি হচ্ছে। তার এত বোকা না যে না বুঝলে হঠাৎ করে এসে ভর্তি হবে। তো যাই হোক, আমরা যেটা বলছি সেটা হচ্ছে স্যার ডিইউ এক্সামের আগে নিলে খুব ভালো। ডিইউ এক্সামে আপু ক্লাস নিলে ভালো হয় স্যার, ওইভাবে নিবেন, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। আর ভোকাবুলারির বিষয়টা হচ্ছে আগে প্রিভিয়াস কোশ্চেন পড়ে মুখস্থ করে ফেলেন, যা আছে সব শেষ করেন। প্রিভিয়াস কোশ্চেন, ভোকাবুলারি, অর্থ সহ যা আছে, সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি যা আছে, প্রিভিয়াস কোশ্চেন পড়ে শেষ করে ফেলেন। এক্সট্রা কিচ্ছু করার দরকার নাই। পরেরটা তারপরে আমি বলে দিব। আচ্ছা, পজিটিভ ভার্বের পরে স্যার একটা ভার্ব আছে যার নাম হচ্ছে স্টেটিভ ভার্ব। আপনারা জানেন স্টেটিভ ভার্ব যদি আপনাদেরকে বলি, স্টেটিভ ভার্বের সাথে আমি আরো একটা ভার্ব নিব, আছে কিনা জানি না এখানে। স্টেটিভ ভার্বের পাশাপাশি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, পজিশন অফ জিরান্ড, জিরান্ড এবং পার্টিসিপলের আলাদা ক্লাস নিব আমি, যেহেতু গতকালকে আমাদের সময় ছিল। তারপরেও স্টেটিভ ভার্ব এখানে আছে, স্টেটিভ ভার্বের সাথে আরেকটা ভার্ব বইতে নাই, যেটা আমি দিয়ে দিব আপনাদেরকে, এখানে নেই। তো আমি যেহেতু পাশাপাশি রেখে করাই, এই জন্য আমি দুইটা রাখতেছি। স্টেটিভ ভার্ব একটা, স্টেটিভ ভার্ব, হ্যাঁ এটা একটা ভার্ব, এটা বইতে আছে মাস্টার বইয়ের, পরেরটা নাই। হ্যাঁ, আশিকুর আপন কি বলছে মেসেজটা দেখেন, কাকে বলছেন এটা? স্যার প্রবলেম আছে, পূজা সাহা কি বলছে এটা, এটাও বুঝি নাই আমি কিসের প্রবলেম, এটাও বুঝি নাই। তো যাই হোক, দেখেন স্টেটিভ ভার্ব আরেকটা কি বলছি স্যার, পাশে আমি আরেকটা ভার্বের কথা লিখতেছি যেটা এখানে নেই, সেটা যে অ্যাকশন ভার্ব। ওকে, কারণ এই দুইটা ভার্ব পাশাপাশি বিপরীত, এই জন্য। আচ্ছা, সহজভাবে আপনাদেরকে যদি বলি যে যেই ভার্ব, বা ভার্ব মানে তো ক্রিয়া, কাজ করতে গেলে শক্তির দরকার না, আপনারা সবাই জানেন শক্তির দরকার। তবে এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে কাজ বা কার্য সম্পাদনে, যদি আপনাদেরকে আমি বলি যে কাজ সম্পন্ন করতে, হ্যাঁ কাজ সম্পন্ন করতে, কাজ সম্পূর্ণ করতে শারীরিক শক্তি প্রয়োজন হয় না, শুধু এটুকু মনে রাখবেন। অর্থাৎ যেই কাজ, আই হ্যাভ মাই হেয়ার কাট, এখানে হ্যাভ কিভাবে পজিটিভ, কিভাবে বুঝি নাই। আচ্ছা, আই হ্যাভ মাই হেয়ার কাট, এটা তো বললাম, আগেই বলছি যে পজিটিভ ভার্ব বলতে একটা ভার্বকে এখানে বোঝাচ্ছে না, পজিটিভ হচ্ছে আসলে অর্থ। তো এখন ধরেন হ্যাভ মানে তো থাকা, তো আই হ্যাভ রহিম ডু দা ওয়ার্ক, রহিম কাজ করে, এটা রহিমের ক্ষেত্রে রহিম করে, বাট এটাকে পজিটিভ বানানোর জন্য আমি হ্যাভ যুক্ত করছি, তা এটাকে হ্যাভ ধরেই পজিটিভ ধরা হচ্ছে। আপনি যদি হ্যাভটাকে বাদ দেন তাহলে কিন্তু রহিমই কাজ করে, সেক্ষেত্রে রহিম তার নিজের জন্য কাজ করে। বাট যখন আমি বলতেছি যে আমার আছে, অর্থাৎ আমার কি আছে, আমার রহিম আছে কাজ করার জন্য, তার মানে হ্যাভটা এখানে পজিটিভ ভার্ব করে ফেলতেছি আমরা, এইটা। আচ্ছা, এটা বলছি যে কাজ সম্পন্ন করতে শারীরিক শক্তি প্রয়োজন হয় না। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি স্যার ফরগেট মানে কি স্যার, ফরগেট মানে ভুলে যাওয়া। এখন আপনি যদি চিন্তা করেন স্যার ফরগেট মানে ভুলে যাওয়া, কিন্তু আমি এখন ভুলে যেতে পারবো না, কারণ আমার শরীরে শক্তি নাই, আমি খাওয়া দাওয়া করব, রেস্ট করব, তারপরে ভুলে যাব। অথবা ধরেন আপনাকে যদি আমি বলি যে কোনো কারণে দেখতেছেন রিমেম্বার মানে কি স্যার, স্মরণ করা। এখন এমন না যে স্যার খালি পেটে আমি স্মরণ করতে পারবো না, যখন আমার শক্তি আসবে তখন স্মরণ করব, এখন আমি ক্লান্ত, আমার শক্তি নাই, সুতরাং আমি স্মরণ করতে পারবো না। এই যে ওয়ার্ড গুলা দেখতেছেন, এরপরে বি মানে হওয়া, বি ভার্ব যেগুলাকে আমরা বলি। যেমন আপনি যখন দেখতেছেন, আমি একটা সেন্টেন্স যদি লিখি, ধরেন বলা হচ্ছে কি যে আই এম হাবিব, তাহলে আমার হাবিব হওয়ার জন্য, এটা কিন্তু ভার্ব আপনারা সবাই জানেন, বাট এখানে কি আমার হাবিব হওয়ার জন্য কি আমার শক্তি লাগতেছে কোনো? আমি যে আপনাদেরকে বলতেছি, যেমন যদি বলা হয় যে ঢাকা
ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই না? এখন আমি বিডি লিখতেছি শর্টে, আপনি একটু বুঝে নেবেন, হ্যাঁ? আচ্ছা, তো ঢাকা কি বাংলাদেশের রাজধানী হওয়ার জন্য ঢাকার খুব কষ্ট করতে হয়েছে? যে স্যার ঢাকার বাংলাদেশের রাজধানী হইতে হলে ঢাকার অনেক খাইতে হয়েছে, অনেকদিন প্র্যাকটিস করতে হয়েছে, তারপরে গিয়ে সে বাংলাদেশের রাজধানী হয়েছে, তার অনেক শারীরিক এনার্জি শেষ হয়েছে। এই যে যে ওয়ার্ডগুলো দেখতেছেন, আমি আমার ভাষায় বলছি, এটাকে বলা হয় স্টেটিভ ভার্ব। এখন এই স্টেটটা কি, যদি আপনি দেখেন যে স্টেটটা ব্রেন রিলেটেড হয়, মাইন্ড রিলেটেড হয়, যেমন ফরগেট, রিমেম্বার, এগুলো মনের, যেটাকে বলা হয় স্টেট অফ মাইন্ড। যেমন এই যে লিখছি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আই এম হাবিব, এগুলো বিভার থেকে আসছে, এটাকে বলে স্টেট অফ বিং, মানে হওয়া। স্টেট অফ কি স্যার? বিং। এরকম আছে। এরপরে দেওয়া আছে ধরেন হানি টেস্ট সুইট, মধুর স্বাদ মিষ্টি। দেখেন কি বলছে যে হানি, তারপরে কি টেস্ট সুইট, মানে মধুর যে মিষ্টি ঘ্রাণ, এই মিষ্টি ঘ্রাণ দেওয়ার জন্য কি মধুর কষ্ট করা লাগছে? এরকম বিষয়টা এমন না, আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে এই যে যে ওয়ার্ড গুলা দেখতেছেন, এইগুলা অবশ্যই অবশ্যই আপনার স্টেটিভ ভার্ব। বাট স্টেটিভ ভার্বের মধ্যে এই যে এগুলাকে বলা হয় স্টেট অফ বিং, যে মধু হয় মিষ্টি। আপনি বাংলায় যেসব যেসব জায়গায় হয় কথা ব্যবহার করে অর্থ ঠিক রাখতে পারবেন, ওইটাই স্টেট অফ বিং। ওকে, পরীক্ষাতে এখানে বইতে দেওয়া আছে স্টেট অফ বিং, যদি ওইভাবে নাই, সেন্টেন্স দেওয়া আছে স্টেট অফ মাইন্ড বা ইমোশন দেওয়া আছে লাভ, হেট। এখন যদি আপনি বলেন যে আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি প্রিয়তমা, এখন এই যে হেট করার জন্য কি আপনার শক্তি লাগবে, যে আমি তোমাকে হেট করব, বাট এখন করব না, এখন আমি দুর্বল মানুষ, আমারও যখন একটা শক্তি সামর্থ্য হবে তখন তোমাকে হেট করব। বিষয়টা এমন না। অথবা কাউকে লাভ করতে গেলে যে আপনার শক্তি দরকার হবে, সেটাও কিন্তু বিষয়টা না। তাহলে লাভ, হেট, রেসপেক্ট, এই যে ওয়ার্ডগুলা, এই সম্মান করতে গেলে আপনার শক্তির দরকার হবে না। এটা কি বলা হচ্ছে স্যার? স্টেটিভ ভার্ব। তাহলে স্টেটিভ ভার্বটা কি ক্লিয়ার ভাইয়া? এখানে অনেকগুলো আছে, যেমন এম ইজ আর আছে, যেমন উই আর দ্য বাংলাদেশি, এরকম দেওয়া আছে। তারপরে দেওয়া আছে লাভ, লাভ মানে হাসা, গেট, ইট, গো, নো ইত্যাদি সেন্টেন্সে দেওয়া আছে হি গোজ, হি ইজ গোয়িং টু স্কুল। এক্ষেত্রে আপনি দেখতেছেন তার কিন্তু শারীরিক শক্তির দরকার হবে। এটাকে বলা হয় স্টেট অফ ইভেন্ট বা অ্যাকশন ভার্ব, যেটা বলা হচ্ছে ইভেন্ট বা অ্যাকশন ভার্ব। তো ইভেন্ট আর অ্যাকশন ভার্ব, সেটাকে আমরা নিচ্ছি ওখানে স্টেট অফ ইভেন্ট, এটাকে আলাদা রাখবেন, ওইটাই শুধু আলাদা। তাহলে এটা হচ্ছে স্যার শারীরিক শক্তির দরকার হয় না। আর অ্যাকশন ভার্ব যেটা, এটার আরেকটা নাম আছে, সেটা নিচ্ছি কি স্যার? এটাকে বলা হচ্ছে স্টেট অফ ইভেন্ট। হ্যাঁ, স্টেট অফ ইভেন্ট তো বুঝেন, বিভিন্ন কাজ করে মানুষ। তাহলে এই কথাটাই বলতে পারি, সেটা হচ্ছে স্যার ওই কথাটার সাথে মিল করে নেবেন, পুরাটা লিখতেছি না। কার্য সম্পন্ন করতে শারীরিক শক্তি প্রয়োজন হয়, তাহলে এই ক্ষেত্রে সেই কথাটা লিখবো যে স্যার শারীরিক শক্তি প্রয়োজন হয়। ওকে, এটা তাহলে শারীরিক শক্তি প্রয়োজন হইলে, এবার ধরেন আপনি যদি বলেন যে হি রান, সাথে দিলাম এস, হি রানস, সে দৌড়ায়, তাহলে তার দৌড়ানোর জন্য শারীরিক শক্তি দরকার হবে। আমি কিছু ভার্ব লিখে দিচ্ছি, দেখেন রিড মানে পড়া, পড়তে হলে স্যার শক্তি লাগবে, তাই না? ওয়াক মানে হাঁটা, হাঁটতে হলে কি করতে হবে স্যার? শক্তি লাগবে। সুইম মানে সাঁতার কাটা, তার জন্য অবশ্যই শক্তি লাগবে, তাই না? এরপরে যদি আমরা বলি কোনো কারণে ধরেন লেখা আছে ক্লিন মানে পরিষ্কার করা, এর জন্য শক্তি লাগবে। হাবিব স্যার এখন লিখতেছে, তাহলে লেখার জন্য রাইট, শক্তি লাগবে। আপনারা বুঝে গেছেন যে কোনগুলো স্যার স্টেট অফ অ্যাকশন, মারামারি। তাহলে হাবিব স্যার রাইট করতেছে, আপনি ফাইট করতেছেন, আর একজন ধরেন কোন জায়গায় সেটাকে আবার সাইট করতেছে, পাস করতেছে। এগুলো সব এক একটা স্টেট অফ ইভেন্ট বা অ্যাকশন ভার্ব। আশা করি অ্যাকশন ভার্ব এবং স্টেটিভ ভার্বটা ক্লিয়ার আপনাদের মাঝে। স্টেটিভ ভার্ব হচ্ছে শক্তি প্রয়োজন হবে না, বাট অ্যাকশন ভার্বের ক্ষেত্রে শক্তি দরকার হবে। এটাকে স্টেট অফ ইভেন্ট বা অ্যাকশন। যেমন গো মানে যাওয়া, আপনি জানেন গো মানে কি স্যার? যাওয়া। এখন যাইতে হলে আপনার শক্তি লাগবে, সুতরাং এটাকে কি বলা হবে? স্টেট অফ ইভেন্ট বা অ্যাকশন ভার্ব। ক্লিয়ার ভাইয়া? স্টেট অফ স্টেটিভ ভার্ব এটা গেছে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে এর পরবর্তীতে স্যার নন ফাইনিট ভার্ব আছে, যেখানে জিরান্ড আছে, পার্টিসিপল আছে। জিরান্ড পার্টিসিপল যেটা, এটা হাবিব স্যার আলাদা করে করাবে, কারণ ওটা আলাদা টপিক, ভার্ব রিলেটেড বাট আলাদা। জিরান্ড পার্টিসিপল এটা নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব সম্পূর্ণ আলাদা একটা ক্লাস হাবিব স্যার করাবে। আজকে এখন আপনাদের কাছ থেকে আপনাদের কিছু পরামর্শ, প্রশ্ন নিতে চাই। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা করতে পারেন, বা আমি অল্প সময় আবার শেষ করব। স্যার টেস্ট কোন সময় লিঙ্কিং ভার্ব, আবার কখন স্টেটিভ ভার্ব হবে? বলে রাখি স্যার, টেস্ট যেখানে লিঙ্কিং ভার্ব সেটাই স্টেটিভ ভার্ব হবে। এমন না যে স্টেটিভ ভার্ব লিঙ্কিং ভার্ব হইতে পারবে না, স্টেটিভ ভার্ব লিঙ্কিং ভার্ব হতেই পারে। অর্থাৎ এটা স্টেটিভ ভার্ব হইছে, তার মানে এই না যে এটা লিঙ্কিং ভার্ব হবে না। যেমন এইখানে টেস্ট দেখতেছেন, এটা স্টেটিভ ভার্ব, কারণ এই সুইটের অবস্থা বুঝাইতেছে। আবার এটা ইজ দ্বারা রিপ্লেস করা যায়, বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, সুতরাং এটা লিঙ্কিং ভার্ব।
অর্থাৎ যাহা লিঙ্কিং ভার্ব তাহা স্টেটিভ ভার্ব হইতেছে। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, একজন বলছে স্যার মানসিক দক্ষতা বা দক্ষতার জন্য একটা স্যারের ব্যবস্থা করে দিয়েন, এটা খুব উপকার হয়। সমস্যা নেই, ইনশাল্লাহ স্যারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের থেকে প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিতে পাই। আজকের ক্লাসটা এখানে মানে টপিক ওয়াইজ ভার্বের যে অংশ ছিল স্যার মানে তুড়ি মানে কি বলে চিপা চাপা যেসব জায়গায় ছিল সব জায়গা থেকে আনার চেষ্টা করছে যে সকল ভার্ব ছিল। আর দ্বিতীয় যেটা বলছি নন ফাইনিট ভার্ব, যেটা সেখানে আসলে ওটা ভার্ব বলে না, ওটাকে জিরান্ড বা পার্টিসিপল বলে। সেটা আমরা আলাদা জিরান্ড এবং পার্টিসিপল নামে একটা ক্লাস নিব, তখন সেই অংশটাকে ইনশাল্লাহ করে ফেলবো। তো আপনারা দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা বা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। কারণ আমি বরাবরই বলি যে ভাই প্রয়োজন না হলে আপনার সময় নষ্ট করব না, আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার সময়টা আমি নষ্ট করতে পারি। এটা বরাবর আমি করি যে আমার যদি মনে হয় যে একটা টপিক রিলেটেড আরো সময় দরকার, যেমন কালকের ক্লাস আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট নিয়েছি, তার আগে একটা ক্লাস 1 ঘন্টা 20 মিনিট নিয়েছি। আজকে যদি আপনার 10 মিনিট 20 মিনিট কম হয়, মনে হয় না যে এটার উপর কোনো ইফেক্ট পড়বে। কারণ আমার কথা হচ্ছে আমার টার্গেট করা টপিক, যে এই টপিকটা আমি শেষ করব, তাই যেখানে হোক যেভাবেই হোক। তো সাদ্দাম খান বলছে স্যার আপনার নাম কি? আমার নাম হাবিব স্যার। দেখেন আমাদের এখানে লেখা আছে হাবিবস ইংলিশ একাডেমি, এই যে আমাদের ফেসবুক পেজ হাবিবস ইংলিশ একাডেমি। একজন বলছে স্যার ফাইট তো অ্যাকশন ভার্ব, আবার কাল কগনেট ভার্বও বলছিলেন। হ্যাঁ, কগনেট ভার্ব হইতেই পারে, আমি তো বলি নাই যে অ্যাকশন ভার্ব কগনেট ভার্ব হবে না। কগনেট ভার্ব অ্যাকশন ভার্ব হইতে পারে, এগুলো আলাদা কোনো টপিক না। মানে এটা দুইটা ভার্বই হতে পারে। ফাইট মানে মারামারি করা, কখনো এমন না, কেউ যেন ভাইবেন না যে অ্যাকশন ভার্ব এটা সম্পূর্ণ আলাদা আলাদা টপিক। এমন না যে অ্যাকশন ভার্বটা কগনেট হবে না, কখনো অপশনে দুইটা থাকবে না, যে কোনো একটাই আপনাকে জিজ্ঞাসা করবে। একজন বলছে স্যার আপনি যে তাহসানের চেয়ে গুছিয়ে কথা বলেন স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। তারপরে বলছে প্রোমিনাল অ্যাজেক্টিভ একটা এক্সাম্পল দিয়েন। প্রোনোমিনাল অ্যাজেক্টিভ হচ্ছে প্রোনাউন যখন অ্যাজেক্টিভের কাজ করে ভাইয়া, তাকে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলে। যেমন আপনি জানেন যে আই এটা একটা প্রোনাউন, বাট যখন কেউ বলে যে মাই মাদার, আমার মা নির্দিষ্ট করছে, তাই না? এই যে মাই শব্দটা আসছে আই থেকে, সুতরাং এটাকে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলে, যার আরেকটা নাম হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। হ্যাঁ, এটা প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এরপরে আপনারা জানেন ইট এটা একটা প্রোনাউন, বাট যখন কেউ বলে ইটস কালার মানে এটা রং, তাহলে কালার এটা নাউন, সুতরাং এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে, এটা প্রোনাউন থেকে আসছে। পরিচয়, আমার পরিচয় আপাতত বললাম যে ইফেক্ট নাই স্যার, না কোনো ইফেক্ট নাই স্যার। আপনার পরিচয়টা? আমার পরিচয় আমি বলেছি যে আমি হাবিব স্যার। আমি সাধারণত পূর্বে বিসিএস কনফিডেন্সে ক্লাস নিতাম, বেলাল আহমেদ রাজু এটা না, কিন্তু সেটা হচ্ছে লায়ন তাসলিমা গিয়াস। আর বেশ কিছুদিন জব মেডিসিনে ক্লাস নিয়েছি, আপাতত জব মেডিসিনেও ক্লাস নিচ্ছি না, কারণ আমার নিজের সময় কম, কারণ আমি পাশাপাশি একটু বিজনেসের দিকে আগাতে চাচ্ছি। টিচিং প্রফেশনেও থাকবো, পাশাপাশি টিচিং এর পাশাপাশি হচ্ছে বিজনেস। এছাড়াও আমি হচ্ছে 2000 যদি আপনাদেরকে বলি মোটামুটি 20 সাল পর্যন্ত, 2020 সাল পর্যন্ত একটা গভর্নমেন্ট জব করেছি, তারপরে সেটাকে লিভ করেছি, আর তারপরে আর গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করিনি। যদিও বিসিএস 43 যেটা 43rd যেটা 43তম বিসিএস এর রিটেন দেওয়া ছিল, তারপরে ভাইবাও দিয়েছিলাম কিন্তু আসেনি। তো যার কারণে পরবর্তীতে এখনো এজ আছে, কিন্তু আর চেষ্টা করছি না জবের জন্য। তার মানে এই না যে আপনারা চেষ্টা করবেন না। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার প্রয়োজন, আমার যেমন এখন মনে হয় যে আমার জন্য জবটা আসলে পারফেক্ট না, যেহেতু জব জিনিসটা এমন, যদি আমি খোলাখুলি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে জবটা পাওয়ার আগে আপনার মনে হবে যে হ্যাঁ আমার খুব দরকার খুব দরকার খুব দরকার, এটা আপনি বুঝবেন না, আমার কথার সাথে মিলবেন না, এই জন্য আমি বলি না। বাট যখন আপনি পেয়ে যাবেন তখন কেন যেন আপনার মনে হবে এটা আমার ছাড়া দরকার ছাড়া দরকার ছাড়া দরকার। এইটা মানে বিশেষ করে সবার ক্ষেত্রে আমি বলছি না, আমি আমার ক্ষেত্রে বলছি, আমার ক্ষেত্রে মনে হয়েছে তাই আমি এটা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, যেটা বললাম যে অনেক সময় অনেক কিছু ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আরেকটু বলেন। ডিরেক্ট হচ্ছে ভাইয়া বস্তুবাচক, ইনডিরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। যেমন ধরেন আপনারা কেউ আমাকে একটা ফুল দিলেন, তখন আমি কি বলবো? হি তো দেওয়া যায় না, শি দিলাম। ধরেন যে শি গেভ মি আ ফ্লাওয়ার, সে আমাকে একটা ফুল দিয়েছে। এক্ষেত্রে দুইটা অবজেক্ট আছে। কয়টা স্যার? দুইটা। তাহলে দুইটা অবজেক্টের মধ্যে প্রথম যেটা আসছে দেখেন আ ফ্লাওয়ার, আর একটা হচ্ছে কি স্যার মি।
এই যে মি যেটা ব্যক্তি, এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, যেটাকে বলা হয় গৌণ কর্ম, হ্যাঁ, ইনডিরেক্ট। আর যেটা বস্তু সেটাকে বলা হয় ডিরেক্ট। ওকে, এটুকুই। বস্তু বললে আবার ভুল হয়, অবস্তু মানে অব্যক্তি যদি বলতে চাই, স্যার ব্যক্তি না, এটা আর কি। তো যেটা বললাম, একজন বলছে না কোনো ইফেক্ট নাই, পরিচয় তো এইটুকু বললাম যে জব মেডিসিনে ক্লাস নিতাম, আপাতত জব মেডিসিনেও ক্লাস নিচ্ছি না, কমিয়ে দিয়েছি অনেক। যদিও জব মেডিসিনে আরো 2-1টা ক্লাস আছে এই মাসের শেষের দিকে, 26, 27, 28 পটুয়াখালীতে ক্লাস নিব, এবং মোস্ট প্রবাবলি দিস উইল বি দ্য লাস্ট ক্লাস অফ মাই লাইফ ইন জব মেডিসিন। এটা হতে পারে, আমার মনে হচ্ছে, কারণ আমার ওরকম সময় নেই। আচ্ছা, একজন বলছে স্যার এক্সাম কি ক্লাসগুলা কমপ্লিট হলে রুটিন দিবেন? হ্যাঁ, আমাদের এখন 17তম ব্যাচের এক্সাম চলছে, 17তম ব্যাচের এক্সামটা চলতেছে। যারা নতুন আপনারা, আপনাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ আপনাদের এক্সামগুলো আপনাদের কোর্স শেষে হলে হবে এটা। আর আরেকটা বিষয় চিন্তা করছি, এটা আমার মাথায় আছে, সেটা আমি হয়তো 1 তারিখ থেকে করতে পারি, প্রয়োগ করে দেখবো। সেটা হচ্ছে যে একটা টপিক শেষ হলো, যেমন ধরেন আজকে ভার্বের ক্লাসটা শেষ হলো, ভার্বের টপিকটা শেষ হলে ওই দিনই ক্লাস নেওয়া যায় কিনা, এটা একটা আমার চিন্তা ভাবনা আছে মাথায়। কিন্তু এতে কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে যারা ভাইয়া পরে ভর্তি হয় তারা তো রেকর্ড ক্লাস দেখে, তারা এই ক্লাসগুলা দেখে, বাট এক্সামে তো তারা অংশগ্রহণ করতে পারে না ওই সময়, কারণ ওই এক্সামটা তো চলে যায়, ওটার রেজাল্ট পাবলিশড হয়ে যায়। কিন্তু তারপরেও আমি দেখছি যে এটাই মনে হচ্ছে যে ইফেক্টিভ বেশি হয় স্টুডেন্টের জন্য। যারা পরে আসে তারা এক্সাম দিতে পারে না, তাদের এটা ব্যাড লাক, বাট যারা প্রেজেন্ট আছে তাদের জন্য মনে হয় এটা ভালো হয়। তো 2টা প্ল্যান, একটা হচ্ছে যে রানিং অবস্থায় যে ক্লাস শেষে এক্সাম নিব, অথবা শেষে গিয়েও নিব, কোর্স শেষে সম্পূর্ণ গোছানো যখন সবগুলো টপিক থাকবে, ডিভিশন দেখে দেখে এক্সাম দিবে। এবং 17 ব্যাচে আমাদের ক্লাস শেষে এখন এক্সাম চলতেছে, যেটা আপনারা ফ্রিতে অনেকেই দিচ্ছেন, তো এটাও রাখতে পারেন, সমস্যা হবে না। এটা বলছি। ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আরেকবার বলেন। এটা বলছে অলরেডি, হ্যাঁ। ইনক্যারেটিভ ভার্বটা বলছিল। ইনক্যারেটিভ ভার্ব হচ্ছে স্যার কোনো কিছু সূচনা, শুরু বা শেষ, অর্থাৎ একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনের যখন উৎপত্তি হয়, একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনের জন্য যখন সৃষ্টি হয়, তখন সেটাকেই বলা হয় ইনক্যারেটিভ ভার্ব। যেমন আপনি যদি দেখেন, কেউ যদি বলে যে আই ফিল স্লিপ, আমি ঘুম অনুভব করি। আচ্ছা, আপনি যখন ঘুম অনুভব করতেছেন, কথাটা এই যে বলে ফেলছেন, আপনি আছেন জাগা অবস্থায়, বাট ঘুমানো অবস্থায়, এটা সম্পূর্ণ মানুষ বলে না ঘুমাইলেই মরা, তো নতুন একটা পজিশনের সৃষ্টি যখন হচ্ছে, তখন এটাকে বলা হয় ইনক্যারেটিভ ভার্ব। এটা অর্থের উপরে নির্ভর করে। কেউ যখন বলে আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করি, তো আপনি তো সুস্থ থাকার কথা, বাট ক্লান্তির সূচনা হয়েছে আপনার, সুতরাং এটা ইনক্যারেটিভ ভার্ব। যখন আপনি দেখতেছেন দ্য স্কাই ইজ গেটিং ডার্ক, আকাশটা কালো হয়ে যাচ্ছে, আকাশ তো ফর্সা থাকার কথা, বাট যখন কালো হচ্ছে মানে নতুন সূচনা হচ্ছে, বুঝতে পারছেন? অথবা দ্য ক্লাইমেট ইজ গেটিং ওয়ার্মার, অর্থাৎ ঠান্ডা কাল এখন আছে, বাট যখন এটা আরো মানে গরম হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় ইনক্যারেটিভ ভার্ব। ড্রিম নাকি ড্রিমড? ভাইয়া ভার্ব তো ভার্বই দেখতেছেন, ভার্ব হচ্ছে ড্রিম, আর ড্রিমড যেটা, এটা হচ্ছে সরাসরি দেখেন, ড্রিমড এটা হচ্ছে ভার্বের পাস্ট, আর ড্রিম এটা হচ্ছে নাউন। ভার্বের জায়গায় যেটা আছে সাবজেক্টের পরে, যেমন শি ড্রিমড, সে দেখেছিল, আর সুইট ড্রিম, আর সুইট এটা অ্যাডজেক্টিভ, আর তারপরে যে ড্রিম দেখতেছেন, এই ড্রিম এটা নাউন ভাইয়া, এটা কি নাউন, আর এটা হচ্ছে ভার্ব, আর এটাকে আমরা সেই কগনেট ভার্বটা বলবো, হ্যাঁ। একজন বলছে স্যার প্রিপোজিশনের ক্লাস তো হয়নি, আগে এটা ক্লিয়ার করছি, প্রিপোজিশনের ক্লাসটা আপনাদের হয়নি, 17তম ব্যাচের যে এক্সাম দিচ্ছেন, এটা 17তম ব্যাচের এক্সাম, ওরা দিচ্ছে, আপনাদেরকে আমি ফ্রিতে দিছি, মাগনা, অর্থাৎ আপনারা এমনিতেই দেন, এখানে আপনার পাওয়া লাগবে না, বাট আমাদের সিস্টেমটা সম্পর্কে জানেন, একটা আইডিয়া থাকুক, নিজেও বুঝেন যে হ্যাঁ আসলে 17তম ব্যাচে এতগুলা যারা ক্লাস করছে ওরা কিভাবে করছে, এটা তাদের জন্য, আপনাদের জন্য না, বাট আপনাদেরকে আমি দেই ফ্রিতে, যে হ্যাঁ সমস্যা নাই, ওরা যদি 500 জন দেয়, আপনারা 20 জন 30 জন 50 জন দিলে আমার তো ক্ষতি নাই, তো এই জন্য আমি আপনাদেরকে দেই। এটা আপনারা যে পাইতেই হবে, পারতে হবে এরকম না, আপনাদেরও কোর্স শেষে সেম এক্সাম নেওয়া হবে, যখন 19তম ব্যাচ চলে আসবে তখন তারা আপনাদের গুলা ফ্রিতে দিবে, এটা ওপেন ফর অল, হ্যাঁ। তো যাই হোক, আমাদের ক্লাস কার কেমন লাগে আমি জানি না, আশা করি সবার ভালো লাগে। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, সবার জন্য শুভকামনা। আপাতত আমরা আমাদের ক্লাসটা শেষ করব, আপনাদের সময়টাও নষ্ট করব না। ধরে ধরে পড়া দেন, স্যার পড়া দিবেন, আপনি কেন আছেন? আপনারা কি পিচ্ছে নাকি যে স্যার পড়া দিবে ধরে ধরে? আমি তো টপিক শেষ করে ফেলেছি, এই যে যেমন ভার্বের টপিকটা শেষ করছি, পেজ নাম্বার ওই কর্নারে লেখা ছিল এত সময়, আমি এখনো দেখতে পাচ্ছি পেজ নাম্বার দেওয়া আছে, কত যেন দেওয়া ছিল, পেজ নাম্বার দেওয়া ছিল হচ্ছে 84।
দেওয়া ছিল পেজ নাম্বার কত জানেন? 84 পর্যন্ত আমরা করছি। তো আপনি নাও ভার্বের ক্লাসটা করে ফেলেন। হ্যাঁ, বুঝলাম না। এক ভাই বলছে মাস্টার বইয়ে কি তাহলে 38 নাম্বারটা ভুল। 38 নাম্বারে কি প্রশ্ন আছে দেখি একটু, 38-এ কি বলছে। ভাই এখানে তো অবজেক্ট লেখা আছে, আপনি কেন ভার্ব পান? আই ড্রিমড, দেখেন প্রশ্ন ছিল এরকম যে আই ড্রিমড আ সুইট, আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম, এটাই তো লেখা ছিল তাই না? ওয়ান্ডারফুল, এটা ওয়ান্ডারফুল ড্রিম। এই যে ড্রিম দেখতেছেন এটা কগনেট ভার্ব। ভাই এটা কি কগনেট ভার্ব? কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এটা, তাহলে এটা ভার্ব। আর এই যে যেটা দেখতেছেন এটা অবজেক্ট। কি স্যার? এটা অবজেক্ট। আর কগনেট ভার্বের যে অবজেক্ট থাকে তাকে কগনেট অবজেক্ট বলে। এটা ফ্যাক্টিটিভ ভার্বেও ক্লিয়ার করছে যে ফ্যাক্টিটিভ ভার্বের যে অবজেক্ট থাকে তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। অর্থাৎ যেই ভার্বের যেই অবজেক্ট সেটাকে সেই অবজেক্ট বলে। এটা অবজেক্ট, সুতরাং এটা এই জন্য কগনেট অবজেক্ট। শেষ। আশিকুর আপন, আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, অনেক সময় হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আর অনেক সময় আমাদেরও সবার মানে কমেন্টটা হয়তো বা চোখ পড়ে না। এটা আমরা ইচ্ছা করে করি এরকম ভাইবেন না, কারণ অনেক কিছু স্কিপ করি। ঠিক আছে। 17তম ব্যাচের এক্সাম, আপনি কি 17তম ব্যাচের স্টুডেন্ট? মোস্তাহেনা হাবিবা, 17তম ব্যাচের স্টুডেন্টটাই শুধুমাত্র সেখানকার রুটিনটা পাবে, এটা আপনারা পাবেন না। হ্যাঁ, আর যদিও এই ব্যাচটায় আমরা এক্সাম গুলো অভাবে নিচ্ছি না, এক্সাম গুলো হোয়াটসঅ্যাপে একদিন আগে দিয়ে দেই। যেমন আগামীকাল আমরা দিয়ে দিব কোন টপিকের এক্সাম হবে পরশু দিন, তারপরে সেই এক্সামটা দিবেন। হ্যাঁ, আগামীকাল হোয়াটসঅ্যাপে সকালে পেয়ে যাবেন যে ওই দিন রাত্রে কোন টপিকের এক্সাম হবে। আর তার জন্য তো আমাদের সময় থাকে, 24 ঘন্টা সময় আমরা এক্সামটা অ্যাটেন্ড করার জন্য দিই, কারণ অনেকে আমাদের জব করে অলরেডি, তারা দিন শেষে এসে এক্সামটা দেয়। সুতরাং কিছু করার থাকে না, তো এগুলি আমরা মিলাই রাখি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভার্ব রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সলভিং ক্লাসে জিজ্ঞাসা করবেন। আর একদিন হয়তো আপনাদেরকে একটু কষ্ট করব, তারপর আরো একটু ভালো করার চেষ্টা করছি। আর চুরো আসার পর থেকে পড়াবেন পরে? হ্যাঁ, ওটা পরে পড়াবো, ওটা আলাদা টপিক, যেটা জিরান্ড এবং পার্টিসিপল নামে আলাদা একটা ক্লাস নিব আমি। এটা আগামী মাসের শুরুর দিকেই পেয়ে যাবেন। হ্যাঁ, যে রুটিনটা পাবেন নেক্সট মাসের, এই রুটিনের শুরুতেই পেয়ে যাবেন।